অন্তঃসত্ত্বা ৩ মাসের মাথায় হঠাৎ ঘুম থেকে উঠে অনুভব করি আমার পেটের বাচ্চাটা আর নেই। নেই বলতে আমার পেটে নেই। প্রথমে বুঝতে অসুবিধা হলে আমি আবার চেক করি। হ্যাঁ, সত্যি বাচ্চা নেই। প্রচণ্ড মাথা ধরে আছে। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বসে পড়লাম। কিছু মনে করতে পারছি না, শুধু এইটুকু বারবার মনে পড়ছে আমার বাচ্চাটি আর নেই। আমি হাত পা ছোড়াছুড়ি করে কাঁদতে লাগলাম। মেঝে খামচে ধরার চেষ্টা করছি। প্রায় 20 মিনিট পর আমার শাশুড়ি আর দেওয়ার আমার কান্নার শব্দ শুনে আমার রুমে আসলো। আমার শাশুড়ি এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার দেওয়ার কিছু সময় চুপ থেকে নিজের রুমে চলে গেল। মনে হচ্ছিল দুজন আগে থেকে সব জানতো। আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, আম্মা এটা কি হলো? এটা কেন হলো? আমার কলজা পুড়ে যাচ্ছে। আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। আম্মা, ওরে এনে দাও না। আমার শাশুড়ি চোখের পানি ফেলতে ফেলতে বললেন, শান্ত হও মা, শান্ত হও। তোমার শরীর খারাপ করবে। কাল রাতেও আমি সুস্থ ছিলাম, সব ঠিক ছিল। আমার একদম মনে আছে, আমি কোনো অসুস্থ অনুভব করিনি। আমার বাচ্চা কোথায় গেল? আমার শাশুড়ি আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু জানি না। তোমার স্বামী আসলে তুমি তার সাথে কথা বলো। আমাকে কিছু জিজ্ঞেস করো না মা। এই সংসারের উপর থেকে আমার সব রহমত উঠে গেছে, সব ধ্বংস হয়ে যাবে। কথাগুলো বলে আমার শাশুড়ি বেরিয়ে চলে গেলেন। রাতে আমার স্বামী মাসুদ আসলে আমি তাকে দেখেই বাচ্চাদের মতো কান্না শুরু করে দিই। আমাকে অবাক করে দিয়ে সে বিরক্ত ভাব নিয়ে বলে, বাসায় আসতে না আসতে এই ঘ্যান ঘ্যান কান্নাকাটি শুরু করে দিও না মিতু। জানো তো আমি অফিস থেকে আসছি, আর বাচ্চা তো তোমার একা ছিল না, আমারও ছিল। কষ্ট আমারও হচ্ছে। তোমরা মেয়েদের মতো তো আমরা ছেলেরা কথায় কথায় কাঁদতে পারি না, তাই আমাদের কষ্ট কারো চোখে পড়ে না। ওর কথাগুলো শুনে প্রথমে খুব কষ্ট পেলেও পরে নিজেকে বুঝালাম, হয়তো আসলে ছেলেরা কাউকে কষ্ট দেখাতে পারে না। নিজেকে শান্ত করলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে আসলে ওর পাশে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আমার কাল রাতে? মাসুদ একটু থত খেয়ে গেল। মোবাইলটা পাশে রেখে বলল, তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ো, মানে জ্ঞান ছিল না কোনো। আমরা ডাক্তারকে বাসায় আনি। সে আসার আগে বাচ্চাটা পড়ে যায়। ডাক্তার সব দেখে তোমাকে ঘুমের ওষুধ দিয়ে চলে যায়। আমার বয়স কম, তবে এতটাই অবুঝ না যে কেউ মিথ্যা বলছে আর আমি সেটা বুঝবো না। আমি উল্টা মাসুদকে প্রশ্ন করলাম, আমি কোনো ব্যথা অনুভব করলাম না, আমার কোনো কষ্ট হলো না। 2-3 দিনের মধ্যে কোনো সমস্যা হয়নি আমার, হঠাৎ এটা কিভাবে হলো? মাসুদ আবার একটু বিরক্তি হয়ে বলল, আমি তো আর ডক্টর নই যে বলতে পারবো কিভাবে হলো। এটা আল্লাহ নিয়ে গেছে। তার উপর তো আর আমার অভিযোগ করতে পারি না। ভাগ্যে থাকলে আবার হবে। ব্যাপারগুলো কেমন যেন অস্বাভাবিক লাগছে, কিন্তু কিসের ভিত্তিতে অস্বাভাবিক লাগছে সেটাও বলতে পারি না। এই বাড়ির কেউ আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। শ্বশুর শাশুড়ি মেয়ের মতো ভালোবাসে, ছোট দেবর ননদ ও বড় বোনের মতো সম্মান দেয়। বিয়ের আগে ভাবতাম শ্বশুর বাড়ির মানুষ খুব খারাপ হয়। এই বাড়িতে আসার পর আমার ধারণা পাল্টে গেছে। 3 সপ্তাহ কেটে গেছে। সব কিছু সবার জন্য স্বাভাবিক হলেও আমার মধ্যে এখনো পৃথিবী আলো না দেখা সন্তান চলে যাওয়ার আগুন দাও দাও করে জ্বলছে। মাঝে মাঝে খুব ভেঙে পড়ি, কান্নাকাটি করি। শাশুড়ি আমায় মায়ের মতো যত্ন করে সামলায়। আমার শ্বশুর ব্যবসার কিছু দরকারি কাজের জন্য দেশের বাইরে ছিল। 1 মাস পর তিনি আজ দেশে ফিরছেন। এর মধ্যে তাকে সব জানানো হয়েছে, কিন্তু আমরা সবাই খুব অবাক হয়েছিলাম যখন এই খবরটা শুনেও তিনি কোনো প্রতিক্রিয়া করেনি। যে নাতি আসবে আনন্দে পুরো এলাকায় মিষ্টি খাওয়ানো হয়েছিল, যে নিজে গিয়ে সবাইকে মিষ্টি দিয়েছে, অথচ সেই নাতি হারানোতে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া না দেখে আমি কত কষ্ট পেয়েছি তা একমাত্র আমি জানি। আমার শ্বশুর বাসায় এসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি চুপচাপ করে, সাথে কোনো কথা বলছেন না। কাল রাত হলো। আমার স্বামী মাসুদ বাসায় এসে রুমে প্রবেশ করতেই আমার শ্বশুর রুমে এসে আমাকে বাইরে যেতে বললেন। আমি তাদের কথা অমান্য করি না, ব্যক্তিগত কথা থাকতেই পারে, এই ভেবে রুম থেকে বেরিয়ে গেলাম। শ্বশুর দরজা বন্ধ করে দিলেন। হঠাৎ আমার বসার ঘর থেকে শুনতে পেলাম রুম থেকে মায়ের আওয়াজ আসছে। সবাই ছুটে গেলাম, একমাত্র আমার ননদ আয়েশা ছাড়া। বাইরে থেকে বুঝতে পারলাম আমার শ্বশুর আমার জামাইকে মারছেন। কিছু বুঝতে পারছি না আমি। কান্না করতে করতে আমার দেওরকে বললাম, মাহবুব কিছু করো, তোমার ভাইকে তো বাবা মেরে ফেলবে, জলদি কিছু করো। কাঠের বিশাল দরজা, কারোই ভাঙা শক্তি ছিল না। 30 মিনিট পর আমার শ্বশুর ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে আসলো রুম থেকে। তাকে অপেক্ষা করে আমি তাড়াতাড়ি ঘরে চলে গেলাম। মাসুদ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। আমি আর আমার দেওর ওকে ধরে হাসপাতালে নিয়ে যেতে যাব। তখন আমাকে দূরে সরিয়ে দিয়ে আমার শ্বশুর সাথে গেলেন। আমি হাঁ করে তাকিয়ে আছি। আয়েশা এসে সবার সামনে বলল,
ভাবি তোমার সাথে কিছু কথা আছে আমার। আমি খেয়াল করলাম আমার শাশুড়ি কান্না ভরা চোখে আয়েশাকে ইঙ্গিত দিচ্ছে আমাকে যেন কিছু না বলে। আয়েশা আমার শাশুড়িকে তোয়াক্কা না করে আমাকে রুমে নিয়ে গেল। এরপর বলতে শুরু করলো, ভাইয়ার অফিসে সামিয়া নামের এক মেয়ের সাথে 3 বছরের সম্পর্ক। মেয়েটা প্রচণ্ড বেয়াদব আর বাজে বাজে জামা কাপড় পরে, অসভ্য, মানে বাবার পছন্দের বাইরে। বাবার আগে থেকে তোমাকে পছন্দ ছিল। ভাইয়াকে বিয়ের কথা বললে কিছুতেই রাজি হয় না। বাধ্য হয়ে বাবা সব সম্পত্তি 3 ভাগ করে 1 ভাগ তোমার নামে আর বাকি 2 ভাগ আমাদের 2 ভাই বোনের নামে লিখে দেয়। সাথে ভাইয়াকে ত্যায্য করার কথা বলেন। বাবা ছাড়া ভাইয়া অসহায়, কারণ বাবা ছায়াতল থেকে বের হলে ভাইয়া এত বেতনে চাকরি থাকবে না। তাই বাধ্য হয়ে ভাইয়া তোমাকে বিয়ে করে। বাবার জন্য কখনো তোমার সাথে খারাপ আচরণ করার সুযোগ পেয়ে ওঠেনি, কিন্তু যখন তুমি অন্তঃসত্ত্বা শুনলো তখন ওই মেয়ে ভাইয়াকে বাজেভাবে গালাগাল করে যে আর ওকে ভয় দেখায়। ভাইয়ার সুযোগ খোঁজে, কবে বাড়িতে বাবা থাকবে না। বাবা দেশের বাইরে যাওয়ার সাথে সাথে সে প্ল্যান সাজিয়ে ফেলে। সেদিন রাতে সবার খাবারের ঘুমের ওষুধ দেয়। মা আর ছোট ভাই আর তুমি আগে খেয়ে নিলে। আমি পড়ছিলাম, তুমি খাবার রেখে গেছো ঠিকই, কিন্তু আমি খাবার সময় পাইনি। সবাই ঘুমিয়ে গেছে, আমি ঘুমাইনি দেখে ভাই আমার রুমের দরজা বাইরে থেকে লক করে দেয়। এরপর একজন ডাক্তার আনে। আয়েশা একটু থেমে আবার বলতে শুরু করলো, আমি সজাগ ছিলাম কিন্তু কিছু করতে পারিনি। মনে হলো সব আমার চোখের সামনে হলো। ও আমার ফোন নিয়ে নিয়েছিল। সকালে উঠে আমায় আমার ফোন ফেরত দেয় এবং মাকে হুমকি দিয়ে বলে, আমরা যদি বাবা বা তোমাকে জানাই কিছু তাহলে সে আত্মহত্যা করবে। মা সেই বই কাউকে কিছু বলেনি, কিন্তু এত বড় অন্যায় কিছুতেই মেনে নিতে পারিনি আমি। আমি সব বাবাকে জানাই। সে বলল যা করার সে দেশে এসে করবে। সব কিছু শুনে আমি মাটিতে ধপাস করে বসে পড়ি। পাতলা এই শরীরের আর ভার আজকে আমার কাছে বেশি লাগছে। আমি এই ভার নিতে পারছি না। আমার সম্পূর্ণ শরীর থেকে আমার আত্মা চলে গেছে। আমি অবুঝের মতো হা করে বসে আছি। আমার শাশুড়ি দৌড়ে এসে আমাকে ধরতে গেলে আমি ছ্যাঁতো করে সরে গেলাম। হেলে তুলে নিজের রুমে চলে আসলাম। যে স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম সে কিনা নিজের সন্তানের খুনি।